জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটা বিড়াল। সেদিন আশ্রমে মহারাজ ছিলেন না। একটা বিড়ালের বাচ্চা কেমন করে বা একটা তাল গাছে চড়ে বসেছে। বহু মানুষ নিচ থেকে আহ্বান করছে, কেউ আয় আয় করছে, কেউ দুধের বাটি নিয়ে এসে দেখাচ্ছে, কেউ আবার হৈ হৈ করছে নামানোর জন্য। কে যেন লাঠি আনল। আশ্রমের এক কর্মচারী একটা ঝুল ঝাড়ু নিয়ে এলো। বিপ্লববাবু চিৎকার করতে লাগলেন, ও আবার কি, খোঁচাবে নাকি? না 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 না, ওরকম বড় জিনিস দেখিও না, ভয় পেলে বেচারা লাফ দিয়ে মরে যাবে। কে যেন বলল, বিড়াল আবার মরে নাকি, লাফ দিয়ে পড়েও পালাবে, ওরা খুব চতুর, আবার জীবনী শক্তিও বেশি। যা হোক, বিড়াল আর নামে না। বৃদ্ধ গিরিনবাবু সবাইকে সরিয়ে দিলেন, বললেন, চলো তোমরা দূরের দিকে চলো দেখি, ও পারে তো নামবে, না পারে ওর কর্মে ও ভুগবে, তোমরা মিছিমিছি এর মধ্যে জড়িয়ে পড়ো না। এভাবে বেশ খানিক সময় গেল। মহারাজ এলেন। আমাদের গাছতলায় সবাইকে দেখে মহারাজ এদিকে আসতে লাগলেন। এর মধ্যে অনেক কাক, দু একটা চিল এদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ওকে ছোঁ দিয়ে নিয়ে যাবে এমনই উপক্রম করছে। বিড়ালটাও একবার এদিকে একবার ওদিকে করতে লাগলো। আমরা সবাই কি করব বুঝতেই পারছি না। মহারাজ এসেই বললেন, এত সময় গেল, দমকলে খবর দাওনি কেন? ওরা এসে ঠিক নামিয়ে দিত। তোমরা খোঁচাখুঁচি নয় চিৎকার করতে পারবে, ওরা এসে দূর থেকে এমন একটা কিছু ব্যবস্থা করে দেবে, যাবে ও ঠিক নেমে পড়বে। গিরিনবাবু বললেন, খাবে কি? কে যেন বিরক্ত হয়ে বললেন, আগে তো নামুক তারপর খাওয়া। গিরিনবাবু বললেন, মায়ের দায়িত্ব শেষ, এদের এমনই, চলতে শিখেছ মানে চড়ে বড়ে খাও, মাও তো সামাল দিয়ে দিয়ে ঘোরে না। মহারাজ যদুলালকে বললেন, যাও তো দমকলকে খবর দিয়ে দাও। এসব করতে করতে সন্ধ্যা নেমে গেল। যে কোনো কারণেই হোক, দমকল আলো থাকতে থাকতে আসতে পারল না। আরে নাকি এসে রাত্রে এসব কাজ হয় নাকি? আমাদের অত আলোর জোগান নেই বলে চলে গিয়েছিল। আমরা বিড়াল গাছে আছে দেখেই সেদিন আশ্রম থেকে বাড়ি ফিরেছিলাম। পরদিন সকালে সবাই এসেছি। সেদিন রবিবারের ভিড়। মহারাজ সবাইকে একটা করে জিলিপি দিয়ে বললেন, যাও এটা খেয়ে একটু হাত ধুয়ে এসো, তারপর বসো। আমরা তাই করলাম। গিরিনবাবু একটু পরে এলেন, বললেন, আচ্ছা মহারাজ, বিড়ালের বাচ্চাটার কি হলো? ও কি নেমেছিল রাতে? এখন অনেকক্ষণ ধরে দেখেও তো নজরে এলো না, পালিয়ে গেল না মূল, কে বলবে? মহারাজ বললেন, ভোরবেলা দমকলের লোকগুলো আবার এসেছিল, তারাও দেখতে পায়নি। আমি এধার ওধার দেখেও ওকে পাইনি। ওর মাটাকেও তো কোথাও দেখছি না। তুমি জিলিপিটা খেয়ে হাত ধুয়ে নাও গিরিন। গিরিনবাবু হাতে জিলিপি নিয়ে নিলেন। আমরা মহারাজের ঘরে এসে বসেছি। গিরিনবাবু খাচ্ছেন, তবু নজর গাছটার ওই দিকে। হাত ধুলেন, তারপর ধুতিতে হাত মুছতে মুছতে গাছের দিকে তাকাতে তাকাতে আসছেন দেখে মহারাজ হাসলেন, বললেন, গিরিনটার বড্ড মায়া, কেমন করছে দেখেছ? এদিক ওদিক যাচ্ছে, তবু বিড়ালটাই খুঁজছে, মনে শান্তি পাচ্ছে না। কি হবে এসব এর ছানা ওর ছানা খুঁজে? যে যার ভাগ্য নিয়েই আসে। আমরা যার ছানা, আমরা তাকেই না হয় খুঁজি। গিরিন শেষের কথাগুলো শুনতে পেয়েছেন। তিনি বললেন, মহারাজ,
কাল শোয়ার সময়ও ওই চিন্তা। আবার চোখ খুলেই ভাবছি, বিড়ালটা নিচে নেমেছে তো, এসে দেখছি ওর কোনো হদিশই নেই। কি হলো কে জানে। মহারাজ বললেন, দেখো, যাত্রা দেখেছ তোমরা? কেউ যাত্রা দেখতে দেখতে হেসে মরে, কেউ কেউ কেঁদে আকুল হয়ে যায়, কেউ আবার নাচ করে। কি মাতন! যাত্রা টিকিট কেটে দেখতে এসেছে, তবু সত্যি মিথ্যা বুঝলে না। শোনো, দেখো, কিন্তু জড়িয়ে পড়বে কেন? বিড়াল গাছে উঠেছে, ওটা তোমাদের ধাওয়া খেয়ে তো ওঠেনি। গফুর চাষি বসেছিল ঘরে। সে বলল, মহারাজ, ওরা দুই ভাই বিকেলে খেলতে খেলতে একটা দৌড়ে উপরে উঠে গেল, আর একটা খানিকটা উঠে এক লাফে নেমে গেল। আর ওই আর একটা কাঠ বিড়ালির মতো গাছ বেয়ে বেয়ে ওপরে চলল। ওপরে কি আছে দেখবার শখ। আমি তখনই বললাম, কিচ্ছু নেই, শুধু শুধু যাচ্ছ, যাও। গিরিনবাবু শশব ব্যস্ত হয়ে বললেন, এ কেমন কথা গফুর? চোখের সামনে দেখলে খানিক বেয়ে উঠে তাকে নামাতে পারলে না? ছে, এই কেমন কাজ করেছ ভাবো। গফুর বলল, ও কি বাবু, আমি যদি উঠতাম ও তাতে ধরা দিত কি? যদি ধরা দিত তো ভালোই হতো, বেঁচে যেত। যদি আমার ভয়ে তাড়া খেয়ে আরো ওপরে চলে যেতে লাগতো, তবে তো আমি কারণ হয়ে রইতাম, এখন কষ্টে মরতাম। গিরিনবাবু বললেন, না না গফুর, তুমি ঠিক করনি। ও ভুল করলো, তা বলে তুমিও ভুল করলে? মহারাজ কথাটা কেড়ে নিয়ে বললেন, শোনো শোনো গিরিন, তুমি মায়ায় কাতর হয়ে আছো, তাই অমন কথা বলছো। তোমার বয়স হয়েছে, গফুরেরও বয়স হয়েছে। এই বয়সে অমন তাল গাছ বওয়া কি ঠিক? কতটাই বা গফুর উঠত গিরিন? না হয় ফুট 10-15, তারপর আর পারত না। পড়ে গেলে সে আর এক বিড়ম্বনা হতো। আর বিড়ালটা মানুষ আসছে দেখে ওপর দিকেই চলে যেত তাড়াতাড়ি। দেখো, প্রায় 40 ফুটের গাছ, ওতে কতটা আর উঠতে পারত ওই গফুর? ওকে বকো না। তোমরা মায়ার বশে মুহূর্তে একটা কাজ করে ফেলো, আর পশুরা খেলা বা বৃত্তীয় বশে বিবশ হয়। বিপদ অমনি পদ ঘিরে দাঁড়ায়। তখন জীবন মরণ টানাটানি, কত ক্ষতি তার সীমানা থাকে না। তোমার কথায় মায়ার বশ্যতা দেখা যাচ্ছে, ও ভালো নয়। গফুর বলল, কষ্ট করে হয়তো খানিক উঠতাম, কিন্তু ও ঠিকই উপরে উঠে যেত। আর মহারাজ, এখন আমার শরীরের তালও বড্ড বেতাল হয়ে গেছে, আমি পারতাম না। আমায় নামাতেও দমকল লাগত। মহারাজ বললেন, ওইটাই আমাদের দোষ বাবা। আমরা ওপরে ওঠার জন্য কতই শিক্ষা দীক্ষা নিই, উঠিও অনেকটা, কিন্তু উচিত কি জানো? ততটাই ওঠা, যতটা থেকে প্রয়োজনে আবার নামতে পারবে। হো হো করতে করতে উঠে গেলে নামতে তখন জীবন বের হয়। যার যতটা ভূমি, সে সেখানেই থাকুক না। পাহাড় আমাদের সমতল ভূমি থেকে 1000 ফুট উঁচুতে হলে মানুষ যারা সেখানে আছে, তারা আমাদের মতো সমতল থেকে 1000 ফুট উঁচুতে আছে। তাতে ক্ষতিটা কি? পড়ার ভয় তো নেই। তাদেরও ভূমি আছে, আমাদেরও ভূমি আছে, কিন্তু তালগাছ জাঁকগাছ করে কি হবে? মানুষ অনেক উপরে ওঠার স্বপ্ন দেখে, নামার পথটা দেখে বুঝে রাখে না, ওখানেই বিপদ। আমরা মাটিতে জন্মাই, মাটিতেই শেষে মিশে যাই। কি দরকার ওসব পাল্লা দিয়ে? বাবা, যতটা হলে হয় তার মধ্যেই থাকা ভালো। এত বড় মাঠ, বাগান, ঝোপঝাড়, তাতে বিড়ালের খেলা জমল না। গেল তালগাছ চড়তে। প্রথমটাই হয়তো ভাবল ভাইটাকে হারিয়ে দিলাম, তারপর আরেকটু,
তারপর আরেকটু করে নিজেই হারিয়ে গেল এক অনিশ্চয়তায়। তোমরা উপরে ওঠার জন্য ব্যস্ত হয়েও না। উপরে বড্ড একা থাকতে হয়, শূন্যতা বড্ড বেশি, বিপদের সাথী কম, সুযোগ সন্ধানী শিকারীর আনাগোনা বেশি। একা একা ভয় আর দূরে চলে আসা, ওতে সুখ নেই। উপরে ওঠার আগে নিচে নামার কৌশলটাও আগে আয়ত্ত করে নাও, নইলে ভয়ঙ্কর বিভীষিকা। নামবে কি করে? অল্প ওঠো, আবার নামার পথও রাখো। ওতে ওপরও চেনা হলো, মাটিতেও থাকা হলো। শুধু শুধু মাথা ব্যথা করো কেন? তোমরা ঘরে যাও, বিড়ালের চিন্তা ছাড়ো দেখি।